এবারে চলুন, ইংরেজি শিখতে গেলে আমাদের যে বিষয়টার উপরে বা আমরা গুরুত্ব দেব, সেই বিষয়টা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স, SENTENC, সেন্টেন্স। সেন্টেন্স কথার অর্থ হচ্ছে বাক্য। ইংরেজিতে সেন্টেন্স, বাংলাতে আমরা বাক্য বলে থাকি। A combination of words that makes a complete sense is called sentence. A sentence may be a single worded or multi-worded. A sentence may be a single worded or multi-worded. একটা বাক্য একটা শব্দেরও হতে পারে, আবার একের অধিক শব্দেরও হতে পারে। গ্রামারটাকে যদি আমরা প্রাধান্য দিতে চাই বা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা বাক্য সেখানে কিন্তু ভার্বলেসও একটা বাক্য হতে পারে, আবার একটা শব্দেরই একটা বাক্য হতে পারে। এই সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের যদি উদাহরণ নিতে চাই, তাহলে আমাদের বলতে হবে ইয়েস, নো, অলরাইট, ওকে, নাথিং, এটসেট্রা। এগুলি হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। একটা শব্দে কাম, গো, অনেক কিছুই রয়েছে যেগুলি সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়। আবার ভার্বলেস সেন্টেন্স হিসেবেও ধরা হয়, যেরকম অলরাইট, অলরাইট, টিকেট প্লিজ, টাইম প্লিজ। এরকম বহু উদাহরণ দেওয়া যেতে পারে যেগুলি কিন্তু ভার্ব নেই, ভার্ববিহীন। এইগুলি হচ্ছে মূলত সেন্টেন্সের একটু রয়েছে যেগুলো ভার্বলেস সেন্টেন্স, বা এটা স্ট্রাকচারাল দিক থেকে এবং যেগুলো ফাংশনাল দিক থেকে, যে সমস্ত কনসেপচুয়াল দিক থেকে যে সেন্টেন্সটাকে আমরা কিভাবে ভাগ করব, সেই বিষয়টাকে আমরা চলুন জেনে নেওয়া যাক। এবারে আমরা মূলত জানি যে সেন্টেন্স হচ্ছে আমাদের স্ট্রাকচারাল দিক থেকে অন্তত দুই প্রকারের: সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স আর মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, একটা শব্দ দিয়ে কিন্তু পুরো সেন্টেন্সটা শেষ করে দেওয়া হয়। একটা শব্দে এক কথায় উত্তর, এক কথায় উত্তরের মতো, একটা শব্দে উত্তর। এখানে এক কথাই নয়, একটা শব্দে উত্তর। সেই একটা শব্দে উত্তরের মধ্য দিয়ে আমরা শেষ করে দিতে পারি। আবার আমরা চাইলে কয়েকটা শব্দ ব্যবহার করে একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা তুলে ধরতে পারি। এটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের ক্ষেত্রে। আর কি, এই সেন্টেন্স শেখার আগে আমাদেরকে যে বিষয়টার উপরে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত, আমরা পড়াশোনা যখন শিখতে যাব, পড়াশোনা যখন করতে যাব, তখন আমরা যদি একটা ওয়ার্ডকে যদি আমরা প্রোনাউন্সিয়েশন তার সঠিকভাবে না করতে পারি, তাহলে উচ্চারণ যদি না করতে পারি, তাহলে তার অর্থ জানলেও সেটা কিন্তু সঠিক হবে না। প্রোনাউন্সিয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো প্রোনাউন্সিয়েশন, ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন একটা গ্রেট ফ্যাক্টর অ্যাকর্ডিং টু মি। কারণ আমি যদি একটা শব্দকে সঠিকভাবে সিলেবল ভাগ করে না যদি উচ্চারণ করতে পারি, সেক্ষেত্রে সেই শব্দের অর্থ হয়তো আমি বুঝতে পারলাম, কিন্তু যাকে বলছি বা বোঝাচ্ছি তিনি হয়তো বুঝতে পারবেন না স্বাভাবিকভাবে। যেমন ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন করার জন্য অনেক নিয়ম রয়েছে, সেগুলো বিস্তারে আমি যাব না। তবে আপাততভাবে সিলেবল ভাগ করার বিষয়টাকে একটু না বললে হয় না। যেমন উদাহরণ হিসেবে বলা যায় মেড। এখানে কোনো সিলেবল ভাগ করার মতো কিছুই নেই। MADE, মেক, মেড, মেড। মেক মানে প্রস্তুত করা। তো আমি যদি আবার বলি যে ফরচুন, ফরচুন, FOR, ফর, চুন, TUNE, ফরচুন। আবার যদি আমি বলি, আরেকটা যদি উদাহরণ নিই, তাহলে ফরেড, ফরেড, FORHEAD, ফরেড, ফরেড মানে আমরা জানি কপাল। ফরচুন মানে ভাগ্য। নেচার, NATURE, নেচার, নেচার, TURE, চার, নেচার। এইভাবে কিন্তু আমাদের ইংরেজি ওয়ার্ডগুলোকে আমরা সিলেবল ভাগ করে করে উচ্চারণ করলে তার প্রোনাউন্সিয়েশনটা, তার উচ্চারণটা কিন্তু সঠিক হবে। আর সঠিক উচ্চারণ যদি হয়, তাহলে অর্থও সঠিক হবে, যাকে আমরা বোঝাতে চাইছি বা লিখে বোঝাতে চাইছি, লেখাটাও সঠিক হবে, বানানটাও নির্ভুল হবে এবং বলার ক্ষেত্রেও নির্ভুলতা আসবে। তাই আমি আরও কয়েকটা বড় বড় উদাহরণ তুলে ধরব, সেগুলো আপনারা নিজেরা একটু সিলেবল ভাগ করার চেষ্টা করবেন। যেমন সেন্টেন্স, যেমন ইউনিভার্সিটি,
যেমন আমব্রেল্লা, যেমন কনসোনেন্ট, যেমন ওয়াকার, যেমন ডাস্টার, যেমন অ্যারোপ্লেন। এই যে শব্দগুলো আমি যেগুলো বললাম, সেই শব্দগুলো আপনারা বাড়িতে চেষ্টা করুন সিলেবল ভাগ করার। এরকম আগে কিন্তু বই ধরে ধরে আপনারা প্র্যাকটিস করুন। একটা আপনারা বাজার থেকে, যে কোনো বাজার থেকে আপনারা ইংরেজির যে একেবারে বিগিনার স্টেজের যে সমস্ত বই রয়েছে সেই সমস্ত বই নিয়ে এসে বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। টাইম অবশ্যই আপনাকে দিতে হবে। তার সঙ্গে আপনাকে কিন্তু বাজারে সস্তা দামের যে সমস্ত গ্রামার বইগুলো রয়েছে অথবা ইংরেজি সাবজেক্টের উপরে একটা কম্প্রিহেন্সিভ যে বইগুলো রয়েছে সেই কম্প্রিহেন্সিভ বইগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে নিয়ে এসে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনারা ধীরে ধীরে কিন্তু ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন। এবারে সিলেবল ভাগ করার পরে আমরা চলে যাব কনস্ট্রাকশন অফ সেন্টেন্স। কনস্ট্রাকশন অফ সেন্টেন্স, যে সেন্টেন্স গঠনের দিকে আমরা চলে যাব। সেন্টেন্স সেন্টেন্স গঠনের দিকে আমরা যেতে গেলে কিছু স্টক অফ ওয়ার্ডস আমাদেরকে রপ্ত করতে হবে। সেগুলো আপনারা একটা যে ছোট্ট ডায়েরি পাওয়া যায়, ডায়েরি, সেই ইংলিশ E2B, ইংরেজি থেকে বাংলা যে ডায়েরিগুলো পাওয়া যায়, স্টক অফ ওয়ার্ডসের ডায়েরিগুলো পাওয়া যায়, সেই ডায়েরিগুলো আপনারা নিয়ে আসবেন। বাড়িতে প্রত্যেক দিন 5টা 10টা করে ওয়ার্ডস সেগুলোকে লিখে তার একটা খাতায় লিখে সেটাকে প্র্যাকটিস করবেন ধীরে ধীরে বাড়িতে। তাহলে আমরা একটা সেন্টেন্স যখন তৈরি করব তখন কিন্তু সেই সেন্টেন্সটাকে আমরা ইলাবোরেট করে বা আমরা যদি বিস্তারিতভাবে লিখে আমরা কিন্তু নিজেদের দক্ষতা ইংরেজিতে বাড়াতে পারি। এই সেন্টেন্স কনস্ট্রাকশন অফ সেন্টেন্স যে বিষয়টা রয়েছে আমি যেটা নিয়ে বলতে চাইছি, সেটা কনস্ট্রাকশন অফ সেন্টেন্স করতে গেলে আমাদের প্রথমত স্টক অফ ওয়ার্ড কিছু জানতে হবে, কিছু গ্রিটিংস ওয়ার্ডস জানতে হবে, কিছু গ্রিটিংস ওয়ার্ডস যেগুলো অ্যাড্রেসিং ওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে প্রথমে একটু জানতে হবে। তো এইভাবে আমরা ধীরে ধীরে আমরা কিন্তু ইংরেজির দিকে বা ইংরেজি সাবজেক্টটাকে আমাদের রপ্ত করার দিকে আমরা এগোতে পারবো। বিষয়টা হচ্ছে যে ইংরেজি সাবজেক্টটাকে যে গ্রিটিংসগুলো আমরা ব্যবহার করব সেগুলো যেমন গুড মর্নিং, হ্যালো স্যার, হাউ আর ইউ, এই সমস্ত যে গুড মর্নিং, ওয়েলকাম, এই সমস্ত গ্রিটিংস যেগুলো রয়েছে ইংরেজিতে, এগুলো গুড নাইট, গুড বাই, ওকে, অল রাইট, এই সমস্ত যে ছোটো ছোটো শব্দগুলোকে আমরা কিন্তু রপ্ত করবো প্রথমে। তো এইভাবে শুরু হোক আমাদের ইংরেজি ক্লাস বা ইংরেজি শেখা। তারপরে আমরা ধীরে ধীরে কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিকে এগোবো। কনস্ট্রাকশন অফ সেন্টেন্স যেটা বাক্যের যে গড়ন যেটা, সেটা হচ্ছে মূলত সিঙ্গেল ওয়ার্ডেড আর মাল্টি ওয়ার্ডেড হয়ে থাকে। আমরা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের অনেক উদাহরণ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি বা অনেক উদাহরণ আমরা পাই দৈনন্দিন জীবনে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের যে ইউজ সেটা আমরা কিন্তু করে থাকি। যেমন আর মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের ক্ষেত্রে তো বলাই বাহুল্য, আপনারা যেটাই বলবেন সেটাই হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। যেমন আই এম ওকে, আই এম ফাইন, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, এটসেট্রা। বলাই যেতে পারে। এখন অনেক শব্দ এখন অনেক শব্দ মানে সেন্টেন্স এখন মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স কিন্তু বলা যেতে পারে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে ভার্বলেস সেন্টেন্সও কিন্তু হয়ে থাকে। ভার্বলেস সেন্টেন্সটা কি না, ভার্বলেস সেন্টেন্স হচ্ছে এক ধরনের সেন্টেন্স যাতে কোনো ভার্ব থাকে না, যাতে কোনো রকম কোনো ভাব থাকে না। ভার্ব মানে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদ কিন্তু থাকবে না, সেটা হচ্ছে ভার্বলেস সেন্টেন্স। যেমন অল রাইট, কাম হেয়ার, গো দেয়ার, এই সমস্ত যে অল রাইট, ওকে, টিকিট প্লিজ, টিকিট প্লিজ, টাইম প্লিজ, এইগুলো কিন্তু ভার্বলেস, এগুলো ভার্বলেস শব্দ, এগুলো ভার্বলেস কিন্তু এগুলো ভার্বলেস সেন্টেন্স। নেম প্লিজ, নেম প্লিজ, টিকিট প্লিজ, টাইম প্লিজ, জাস্ট 5 past 10, হাউ মাচ ফর দ্যাট বুক, হাউ মাচ ফর দ্যাট বুক, এগুলোই কিন্তু
ভার্বলেস সেন্টেন্স। আর ভার্ব যুক্ত এই সেন্টেন্সগুলোকে আমরা কি বলি? ভার্ব যুক্ত এই সেন্টেন্সগুলোকে আমরা কি বলি? ভার্ব যুক্ত সেন্টেন্স, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, প্লিজ শো মি ইউর টিকিট, প্লিজ শো মি ইউর টিকিট, হোয়াট ইজ দ্য টাইম নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও, it is just past 5, it is just past 5, it is just 5 past 10, it is just 5 past 10, how much is that book, 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 এগুলোই কিন্তু আমরা ভার্ব যুক্ত শব্দ হিসেবে আমরা উদাহরণ দিতে পারি। এই মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের একটা উদাহরণ আমি যদি দিই, সেটা হচ্ছে হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক। টিচার বলছে, একজন শিক্ষক তার ছাত্রকে বলছে হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক। স্টুডেন্ট তখন উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ ইয়েস। এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স হয়ে গেল, ইয়েসটা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স হয়ে গেল। হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক এটা কিন্তু মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স হয়ে গেল। টিচার অল রাইট, অল রাইট এটা কিন্তু ভার্বলেস একটা সেন্টেন্সের উদাহরণ হয়ে গেল। এরকমভাবে আমরা কিন্তু ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে ইংরেজির যে সাবজেক্টটা সেটাকে আমরা রপ্ত করব। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আগামী দিন হবে আবার সেন্টেন্স নিয়ে বহু কথা এবং ক্লাসে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই সঙ্গে থাকবেন এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। ডিয়ার লার্নার, এখন আমরা জানব যে ফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের গঠন কিভাবে হয়। আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি যে সেন্টেন্স সাধারণত দুই প্রকারের হয়, সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স অ্যান্ড মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের ক্লাসিফিকেশন হয় না, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের ক্লাসিফিকেশন হয়ে থাকে। অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের ভাগ বা বিভাগ হয় না, কিন্তু মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বিভাগ দেখতে পাই। উইথ ভার্ব অ্যান্ড ভার্বলেস সেন্টেন্স আমরা দেখতে পাই। উইথ ভার্ব বলতে ক্রিয়াপদ দিয়ে যে সকল বাক্যগুলো তৈরি হয়, ক্রিয়াপদকে নিয়ে যে সকল বাক্যগুলো তৈরি হয় সেগুলোকে আমরা উইথ ভার্বস সেন্টেন্স বলি। আর ভার্বলেস সেন্টেন্স আমরা বলি ভার্বলেস যে সেন্টেন্সগুলো হয়ে থাকে ওকে, অল রাইট, টিকেট প্লিজ, নেম প্লিজ, টাইম প্লিজ, এটসেট্রা, এগুলো ভার্বলেস। আর উইথ ভার্ব I am eating, I am writing, I am going, I am Samir, I am Shital, এটসেট্রা। তো এখানে দেখুন am কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, আর ভার্বলেস সেন্টেন্স যেগুলো সেগুলোতে তো ভার্বই নেই। যেমন ওকে, অল রাইট, নেম প্লিজ, টিকিট প্লিজ, এগুলোতে কোনো ভার্ব নেই, এগুলো ভার্বলেস সেন্টেন্স। ভার্ব যুক্ত সেন্টেন্সের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অংশে কি থাকে আর প্রেডিকেট অংশে কি থাকে? সাবজেক্ট অংশে নাউন ভাগ থাকে, অর্থাৎ নামবাচক পদগুলি মূলত সাবজেক্ট ভাগে থাকে বা সাবজেক্ট অংশে থাকে, আর প্রেডিকেট অংশে ক্রিয়াপদগুলো থাকে। বুঝাতে পারলাম? সাবজেক্ট এবং প্রেডিকেট সেন্টেন্সের দুটি পার্ট হলো, একটি পার্টে থাকে নামবাচক পদ, অপর পার্টে থাকে ক্রিয়াপদ বিশিষ্ট অংশ। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, দেয়ার ইজ এ বয়, এটি একটি মাল্টি ওয়ার্ডেড ভার্ব যুক্ত সেন্টেন্স। এই সেন্টেন্সে দেয়ার ইজ এ বয়, দেয়ার ইজ এ বয়
এখানে শুধুমাত্র দেয়ার ইন্ট্রোডিক্টরি সাবজেক্ট হিসেবে আমরা এই দেয়ারটা ব্যবহার করেছি। আর প্রেডিকেট এখানে এই যে বয়, এখান থেকে কিন্তু প্রেডিকেট। বোঝাতে পারলাম? আরও একটি উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। এ বয় ইজ দেয়ার, এ বয় ইজ দেয়ার, এ বয়, this is the part of subject of a sentence. এ বয়, একটি বালক, এটা কিন্তু বাক্যের একটি অংশ, একে বলা হয় সাবজেক্ট। আর এ বয় ইজ দেয়ার, ইজ দেয়ারটা এটা কিন্তু প্রেডিকেট। এ বয় ইজ দেয়ার, এ বয় এটা নাউন, নামবাচক। এ বয় এটা হচ্ছে প্রপার সাবজেক্ট। দেয়ার, ইজ দেয়ার এটা হচ্ছে অবজেক্ট। নেক্সট আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে। দি বয় গট দ্য প্রাইজ, এখানে দ্য বয় সাবজেক্ট, গট দ্য প্রাইজ অবজেক্ট। আই এম রাইটিং, আই এম রাইটিং, এখানে আই সাবজেক্ট, এম রাইটিং এটা প্রেডিকেট। বুঝাতে পারলাম? তাহলে ক্লিয়ার? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়া উচিত। নির্ভুল ইংরেজি লেখার ক্ষেত্রে বা নির্ভুল ইংরেজি বলার ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট অনেকটাই ম্যাটার করে। আমরা সেন্টেন্স ফরমেশন অনুযায়ী যে গড়নগুলো জানলাম সেগুলো আমরা বিশ্লেষণ করেছি। সেন্টেন্স ফরমেশনের উপরে আমরা আলোচনা করলাম। নেক্সট যে পার্টটার বিষয়ে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যান্ড ফাংশনস, যে বাক্যগুলো কয় ধরনের, বাক্যগুলো কয় ধরনের এবং তাদের ফাংশন কী কী রয়েছে, তাদের কাজ, ভূমিকা কী কী রয়েছে, কাজ কী কী রয়েছে, এই বিষয়ের উপরে এখন আমরা আলোচনা করব। হয়তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা ডিসকাস করতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আছেন, যারা লার্নার্স, যে আমার প্রিয় লার্নার্স যারা রয়েছেন, তেনাদের উদ্দেশ্যে বলছি। আর কাইন্ডস অফ সেন্টেন্স বলতে আমরা 5টি ভাগে বাক্যগুলিকে ভাগ করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধ সূচক বাক্য, আদেশ বা অনুরোধ বা অনুজ্ঞা সূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ বা উচ্ছ্বাসমূলক বাক্য। আপাতত এই 5টি ভাগ আজকের আপনারা জেনে রাখুন। পরবর্তী ক্লাসে এর বিশদ আলোচনা আমরা নিশ্চয়ই করব। তো তাহলে সেন্টেন্সের যে বিভাগগুলি রয়েছে, কাইন্ডস অফ সেন্টেন্স, ধরনগুলি রয়েছে যেগুলো, সেগুলো কী কী হলো? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স প্রার্থনামূলক বাক্য বা ইচ্ছামূলক বাক্য, অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগমূলক বাক্য বা উচ্ছ্বাসমূলক বাক্য। এই বাক্যগুলোকে আমরা পরবর্তী ক্লাসে এক এক করে বিশদে আলোচনা করব। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।